গণভোটের আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় না এনসিপি। জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারির আশ্বাস ডক্টর ইউনূসের, জানালেন জামায়াত। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি বিএনপির। ভোট প্রশ্নবিদ্ধ করার পায়তারার অভিযোগ নেতাদের। চাপের কাছে নথি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ সিইসির। সুন্দর নির্বাচন করতে না পারলে নিন্দিত হবে জাতি। গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তা সেনানিবাসের বিশেষ কারাগারে। পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। গুম খুনের দায়মুক্তি না দিয়ে বিচার করতে হবে, ভিআইপি সুবিধা নয়। সেনা কর্মকর্তাদের সাধারণ কারাগারে রাখার দাবি ভুক্তভোগীদের। এবং নিউ মুরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তে বিক্ষোভ। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক কর্মচারীদের। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এমন অবস্থান তুলে ধরেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জনপ্রশাসনে বদলি, পদায়নে ভাগবাটোয়ারায় উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে অভিযোগ করে সেই উপদেষ্টাদের বিরুদ্ধে পদক্ষেপ চায় এনসিপি। আর জামায়াত জানিয়েছে, জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারির আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া আবারও নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের একদিন পর যমুনায় ডক্টর ইউনূসের সাথে আলাদা বৈঠকে বসে এনসিপি ও জামাতে ইসলামী। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমের মুখোমুখি হন। বলেন, শুধু কাগজের সনদে বিশ্বাস করে না এনসিপি। আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পরই জুলাই সনদে সই করবে তার দল। জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। এ সময় নাহিদ ইসলাম কথা বলেন গণভোট, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ আরও কিছু বিষয়। প্রশাসনের বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপিডিসি এগুলো ভাগবাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। পরে সন্ধ্যায় বৈঠক শেষে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে তার দল। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর পিছিয়ে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। একটা আদেশের মাধ্যমে এটা হবে। কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য। অধ্যাদেশ খুব দুর্বল। অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশের নেই, কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন, পাওয়ার এবং অথরিটির দিক থেকে। এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জামায়াত ও এনসিপিকে আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। একই সাথে ভোট শান্তিপূর্ণ করতে সব রাজনৈতিক দলের সহযোগিতাও চান তিনি। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। বিএনপি নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চান তারা। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, নিরপেক্ষতা নিশ্চিত করাটাই আসছে জাতীয় নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। সেদিকেই জোর দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে, তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা কার্যক্রম মাঠে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা। নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি। আপনারা আমাদের দলের এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগী থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে, বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এক। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আইনের চোখে সবাই সমান। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এই জন্য কোনো চাপের কাছে নথি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্য নির্বাচন কমিশনাররা বলেন, এবারে নির্বাচনে মোবাইল কোর্টের কার্যক্রম হতে হবে আয়নার মতো স্বচ্ছ। তারা মনে করেন, এবার একটি সুন্দর নির্বাচন করতে না পারলে জাতি হিসেবে নিন্দিত হতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনাররা। তারা জানান, এবারে নির্বাচনে কোনো পোস্টার থাকবে না, তবে ডিজিটাল বোর্ড এবং ব্যানার রাখা যাবে। খুব কঠিন সময় পার করেছেন আপনারা, কোনো সন্দেহ নাই। এখন মোটামুটি ভাবে উপজেলা পর্যায়ের যে সমস্যাগুলো অনেকটা কাটিয়ে উঠেছেন, তাহলে আপনাদের ভয় নাই। এবং অতি সাহসী হতে বলবো না, সাহসী হবেন, এবং আমরা ভুল কোনটা শুদ্ধ কোনটা সেটুক জানার যেহেতু আমাদের বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতা হয়েছে, আমরা সেটুক করব। কর্মকর্তাদের পক্ষপাত দুষ্ট আচরণ না করার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। জোর দেন নির্বাচনে মোবাইল কোর্টের কার্যক্রমের স্বচ্ছতার উপর। সর্বত্র রিটার্নিং অফিসার প্রথম থেকে লাস্ট, খেলা স্টার্ট থেকে খেলা শেষ ঘোষণা দিয়ে পর পর্যন্ত সম্পূর্ণ খেলা উনি খেলবেন। আপনারা কিন্তু একটা ওয়ান অফ দি কি প্লেয়ার্স টু এনশিওর দ্যাট দ্য এনভায়রনমেন্ট রিমেইনস কন্ডিউসিভ, এবং নির্বাচন মাঠে যারা আছেন তারা যেন তাদের আচরণবিধি মেনে চলেন এবং থ্রেশহোল্ডের উপরে না যান। এটা এখন থেকেই কিন্তু আমাদের এই আবহটা তৈরি করতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। যে ধরনের কাজের দায়িত্বে পড়েন না কেন, সেটা আপনারা ন্যায়ানুগভাবে, আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন, পালন করবেন, ডিসচার্জ করবেন, সেটা আমরা কামনা করি। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করারও আহ্বান জানান সিইসি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের রাখা হবে সেনানিবাসে স্থাপিত বিশেষ কারাগারে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 20 নভেম্বর।
ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানে 2024-এর 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগ সরকারের বিগত শাসনামলে আয়নাঘর ছিল দেশে বিদেশে আলোচিত এক বিষয়। সরকার পতনের পর সেই ঘরের নির্যাতনের খবর বেরিয়ে আসে। ভিন্নমত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে র্যাব, টিএফআই সেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে গুম করে নির্যাতন চালানো হতো। এ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা। তদন্ত শেষে হাসিনাকে হুকুমের প্রধান আসামি করে রাষ্ট্রপক্ষ। 22 অক্টোবর 30 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আসামির তালিকায় শেখ হাসিনা সহ 16 সামরিক কর্মকর্তার নাম রয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার 3টি মামলায় অভিযুক্ত সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জোরালো নিরাপত্তার মধ্যে বিশেষ প্রিজন ভ্যানে আনা হয় অভিযুক্তদের। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 1 নম্বর ট্রাইব্যুনাল আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তী শুনানির দিন ঠিক করা হয় 20 নভেম্বর। তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় রাখা হবে এই সেনা কর্মকর্তাদের তারও জবাব দেন চিফ প্রসিকিউটর। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। চিফ প্রসিকিউটরের বক্তব্যের সূত্র ধরে সংশোধিত আইন নিয়ে তীব্র আপত্তি জানান সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এই ধারাটা যদি বহাল থাকে তাহলে কারো শাস্তি ফাইনালি কার্যকর হবে এটা আমার সন্দেহ। আমরা মনে করি যে এই 47-এর যে প্রোটেকশন আইসিটি পাওয়ার কথা 6 অক্টোবরের অ্যামেন্ডমেন্টটা এইটা পাওয়ার যোগ্য নয়। প্রচলিত সময়ের আগেই বুধবার সকাল 8টায় শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। জোরদার নিরাপত্তার ভেতর সকাল 7টায় আদালতে হাজির করা হয় আসামিদের। 10টার পর একইভাবে তাদের নিয়ে যাওয়া হয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গুম, বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে, তাদের দায়মুক্তি দেয়া চলবে না, এমন দাবি গুম ও বিচারহীন হত্যার শিকার পরিবারের সদস্যদের। গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ভিআইপি সুযোগ বন্ধ করে সাধারণ কারাগারে পাঠানোর দাবিও জানিয়েছেন তারা। গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে বুধবার সকালে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই সময় ওই এলাকায় জড়ো হন আয়নাঘর থেকে ফেরা ভুক্তভোগীরা। আসামিদের ট্রাইব্যুনালে আনায় স্বস্তির কথা জানান তারা, তবে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যাতে এখানে আনতে পারছি সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট। এসি রুমে এনে অফিসার্স মেসের খাবার খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয়। একটা প্রতিষ্ঠানের 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুৎসা রটানো কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। এদিন হাইকোর্টের মাজার গেটের সামনে মানববন্ধন করেন নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। গুম আর বিচার বহির্ভূত হত্যায় জড়িত সবার শাস্তি নিশ্চিতে দাবি তাদের। 1 বছরের পরেও এখনো কেন আমরা রাস্তায় দাঁড়িয়ে স্বজনদের জন্য কান্না করব সেটা আমি 20 কোটি মানুষের কাছে জানতে চাই। গুমের সাথে যারা জড়িত তাদের বিচার চাই, এটাই আমার চাওয়া। এখনো বাংলাদেশে অনেক গুম আছে যাদের কোনো পরিবার এখনো সন্তান জানতে পারে না, তাদের সন্তান চাই। আজকে আবারও আমার এখানে এসে কান্না করতে হচ্ছে আমার বাবার সন্তান চাওয়ার জন্য, একটা সার্টিফিকেট পাওয়ার জন্য, ন্যায় বিচারের জন্য। গ্রেফতার সেনা কর্মকর্তাদের ভিআইপি সুযোগ বন্ধ করে সাধারণ জেলে পাঠানোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার পর আন্তর্জাতিক মহলে শ্রম নিরাপত্তার নিশ্চয়তা দিলেও আওয়ামী লীগ সরকার তার কিছুই করেনি বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর 3টি কনভেনশনে স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, এবার এর পরিপূর্ণ বাস্তবায়ন বাংলাদেশকে করতেই হবে। অতীতের মতো কেবল হবে বলে বসে থাকলে চলবে না। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা M সাখাওয়াত হোসেন এসব কনভেনশনের অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন। এগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, কর্মক্ষেত্রে নিরাপত্তা কনভেনশন এবং সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন।
রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসলো, সারা দুনিয়ার সামনে আসলো। আমাদের লেবারদের, শ্রমিকদের যে অধিকারগুলো আছে কোনোটাই কোথাও স্বীকৃতি নাই। রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলবো। তা বললাম যে তা তো হয়ে গেল, তারপরে রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছে এক পর্যন্ত কিছু হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম, রানা প্লাজা সেই কবেকার ঘটনা, এখনো পর্যন্ত হয়নি, শুধু হবে 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 বলছে। আমাদের প্রত্যেকবার বলে হবে হবে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের অন্যান্য স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। নগরীর আগ্রাবাদে এই বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বিদেশি কোম্পানিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের যে কোনো স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে 1 নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়। এরপরও সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আরো বৃহত্তর কর্মসূচি আসবে। এর ভিতরে যদি কর্তৃপক্ষ সরকার যদি চুক্তি কোনো প্রক্রিয়া করে, সাথে সাথে বাড়ি বিল্ডিং থেকে সল করা পর্যন্ত হরতাল অবরোধ আমরা ঘোষণা করতে বাধ্য থাকবো। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে তদন্তকে ভিন্ন দিকে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসউদ্দিন। ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, এজাহারে জোবায়েদ হত্যায় জড়িত বর্ষার নামকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়নি। মামলার এজাহারে প্রকৃতপক্ষে যে দায়ী সেই বর্ষার নাকি উক্তি শুধুমাত্র কুট করা হয়েছে। বর্ষাই তো ডেকে নিয়ে গিয়েছে বলতে গেলে জুবায়েদকে, সেটাই তো এজাহারের সূত্র হবে প্রথম, তাহলে সেটা কেন এখান থেকে বাদ দেওয়া হয়? ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল সংসদীয় আসন 55 ও 57, রাজশাহী 4 ও 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি রাজশাহী 6 আসনে। আমি নির্বাচিত হলে এলাকার মৌলিক যে সমস্যা নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন ঠেকানোর জন্য সেখানে প্রয়োজনীয় বাঁধ দেওয়ার জন্য আমি উদ্যোগ নেব। এখানে রাস্তাঘাট এবং যে কাঁচা রাস্তা এগুলির পাকাকরণ এবং যেগুলি রাস্তা ভেঙে গেছে সেগুলি সংস্কার করা, এবং 2 উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যেটা চিকিৎসা মেডিকেল, সেখানে প্রয়োজনীয় বেড বৃদ্ধি করা হবে। আমরা চাই দ্রুত একটা জাতীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসুক। আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সামগ্রিকভাবে সংগঠনকে প্রস্তুত করছি। নদী ভাঙন আমার এলাকার আপনারা জানেন, ইতিমধ্যে দেখেছেন যে এবার রাজশাহীর মধ্যে সবচেয়ে দুর্গত এলাকা চকরাজাপুর, সেই এলাকা অনেক ভাঙন হয়েছে এবং অনেক লোক এখন বর্তমান বিভিন্ন জেলায়, কোথায় ঢাকা, কুষ্টিয়া, রাজশাহী, বিভিন্ন জায়গায় জীবনযাপন করছে। এটাকে আমি চিহ্নিত করেছি এবং এটার নিয়ে আমি কাজ করছি। ইতিমধ্যে কিছু বরাদ্দর ব্যবস্থা করেছি। আর আমার দল যদি ক্ষমতাতে আসে তাহলে এই সমস্যাগুলোর সমাধান করব। 17 বছর যাবৎ ফ্যাসিস্ট লেডিস শেখ হাসিনা সরকার, তার দোসররা, তার সংসদ সদস্যরা, বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা এলাকার টেন্ডারের উন্নয়নের নামে সকল টাকা আত্মসাৎ করেছে, কোনো উন্নয়নই হয় নাই। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা রয়েছি সংসদীয় আসন 57, রাজশাহী 4, বাগমারা আসনে। আমাদের বাংলাদেশ জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল। আমাদের সততা, আমাদের কর্মকাণ্ড, সামাজিক যে কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করি, বরাবরই মানুষের সুখ দুঃখের পাশে আমরা দাঁড়াই। দল থেকে মনোনয়ন পাওয়ার আশাবাদী আমি শতভাগ। একই সাথে আমি বাগমারা উপজেলার জনসাধারণের কাছেও শতভাগ আশাবাদী এবং সমর্থন পাচ্ছি। কারণ আমার এই 49 বছরের জীবনে আমি একজন কলেজের অধ্যাপক ছিলাম,
আমি চাকরি রিজাইন দিয়েছি এই রাজনীতির কারণে। এই বাগমারা আপনারা জানেন যে এটা কৃষি নির্ভর এলাকা, সুতরাং এই বাগমারায় যদি আমরা কৃষি ভিত্তিক আধুনিক শিল্প কারখানা স্থাপন করতে পারি এবং যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করতে পারি, তাহলে এই অঞ্চলের কৃষক ভাইয়েরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। ধন্যবাদ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা ছিলাম রাজশাহী 4 বাগমারা আসনে, আগামীকাল থাকবো রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে। দেখার জন্য চোখ রাখুন ডিবিসির পর্দায়। জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, লিটন শান্তদের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার জন্য বিসিবি প্রস্তাব দিয়েছে আশরাফুলকে। টাইগারদের কোন বিভাগের জন্য আশরাফুলকে চায় বিসিবি সেটা এখনও পরিষ্কার নয়, তবে আশরাফুল রাজি আছেন জাতীয় দলের জন্য কাজ করতে। ধারণা করা হচ্ছে টাইগারদের ব্যাটিং স্কিল উন্নতির জন্যই আশরাফুলকে চায় বিসিবি, আর সেটা সত্যি হলে চাকরি হারাতে চলেছেন বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতায় ক্রমাগত সমালোচনায় বিদ্ধ হচ্ছেন মিরাজদের এই বর্তমান ব্যাটিং কোচ। রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেট 94। পাকিস্তানের লিড দাঁড়িয়েছে 23 রানে। দ্বিতীয় দিনের 4 উইকেটে 185 রানের সাথে আরও 219 রান যোগ করে অল আউট হয় সাউথ আফ্রিকা। 89 রানে অপরাজিত থাকেন সেনুরান মুহতাসামি। আসিফ আফ্রিদি নেন 6 উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 16 রানে 3 উইকেট হারায় পাকিস্তান। এক প্রান্ত আগলে রেখে বিপর্যয় সামাল দেবার চেষ্টা করেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান জুটি। দিন শেষে বাবর 49 আর রিজওয়ান অপরাজিত 16 রানে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।